নমস্কার, গোপাপাল ভ্লগ অ্যান্ড কুকিংয়ে আজকে একটা গল্প পাঠ করে আপনাদের শোনাবো। গল্পটা লিখেছেন পিয়ালি চ্যাটার্জি। গল্পের নাম কলঙ্কিনী আভা। চলুন তাহলে গল্প পাঠ এবার শুরু করি। রাত তখন 3:10। আভা গাঙ্গুলি নড়বড়ে পা ফেলে ফেলে বাড়ির মেন গেট খুলে ভিতরে ঢুকলো। রাত 3:04 গাড়িটা এসে থেমেছিল তার বাড়ির ঠিক সামনে। আভা গাড়ির পিছনের সিটে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গাড়ির চালক কয়েকবার ডাকলো আভাকে। এই যে ম্যাডাম, শুনছেন? আপনার বাড়ি এসে গেছে। ও ম্যাডাম! কি যে জ্বালায় পড়লাম এই রাত বিরেতে। আরে ও ম্যাডাম! কোনো লাভ হলো না। এত ডাকাডাকির পরেও আভার শরীরে বিন্দুমাত্র হেলদোল নজরে পড়ল না গাড়ি চালকের। তাই বিরক্তিতে রেগে সে জোরে গাড়ির হর্ন বাজাতে শুরু করলো। এইবার কাজ হলো। আভার ঘুম এক মুহূর্তে ভেঙে গেল। সে হকচকিয়ে তাকালো গাড়ি চালকের দিকে। গাড়ি চালক বলল, কি যে করেন ম্যাডাম, কখন থেকে ডাকছি। আপনার বাড়ি এসে গেছে, নামুন। আমাকে কতটা পথ ফিরতে হবে, সময় কত হলো দেখেছেন? আভা সেসব কথায় কান দিল না। পাশে রাখা ব্যাগটা খুলে ভাড়া মিটিয়ে সেটিকে কাঁধে কোনো মতে ঝুলিয়ে 2 পায়ে জুতো আছে কিনা দেখে নিয়ে গাড়ির দরজাটা খুলে নেমে গিয়ে কোনো মতে গাড়ির দরজাটা ঠেলে দিল। কিন্তু তার গায়ে জোর নেই, তাই গাড়ির দরজা বন্ধ হলো না। গাড়ি চালক রাগে কি যেন বিড়বিড় করতে করতে সামনের দরজাটা খুলে নেমে পিছনের দরজাটা রাগে ঠেলে দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। এতক্ষণে পাড়ার 2-4টে বাড়িতে আলো জ্বলে উঠেছে। একটি দম্পতি ঘুম ছেড়ে এসে দাঁড়িয়েছে দোতলার জানালায়। আভার ঠিক পাশের বাড়িতে একজন মাঝবয়স্ক ভদ্রমহিলা বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই দম্পতির দিকে তাকিয়ে বলল, কি অবস্থা দেখেছো? বেচারা সুরেশটা মারা গেল এখনও ঠিক 1 বছরও পেরোলো না, আর তার স্ত্রী মাঝরাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছে। শুনলাম নাকি সবাই মিলে ঠিক করেছে এবছর তাকে ক্লাবের সভাপতি করবে। একটু দেখো তো বাবা নীল, ওকে যাতে এ পাড়া থেকে বিদায় করা যায়। রোজ রোজ এসব সহ্য করা যাচ্ছে না। উপরে দাঁড়িয়ে থাকা নীল বউয়ের পাশে দাঁড়িয়ে সবিনয়ে ঘাড় নেড়ে বলল, ঠিক বলেছ কাকিমা, এসব চলতে দেওয়া যায় না। এদের দেখে আমাদের বাড়ির মেয়েগুলো খারাপ হতে পারে। আমি কালই দেখছি কি করা যায়। যে যার ঘরের জানালা দরজা বন্ধ করে দিল। পরের দিন ক্লাবের কাছে লিখিত পত্র জমা দেওয়া হলো, যার সারমর্ম হলো এই যে আভার কারণে বৈদ্যপাড়ার সমানভাবে শান্তি এবং সম্মান নষ্ট হচ্ছে, তাই যেন একটি উপযুক্ত ব্যবস্থা করা হয়। সঙ্গে চিঠির নিচে পাড়ার প্রায় প্রত্যেকটি বাড়ির একটি করে সদস্যের সই। আভা সকালেই ঘুম থেকে উঠেছে। 6 বছর বয়সী ছেলেকে তৈরি করে স্কুলে পাঠিয়েছে। কাজের মেয়েটা আজ আবার ডুব দিল মনে হয়। 9:30 বাজতে চলল, এখনও তার দেখা নেই। এত দেরি তো সীমা কখনো করে না। আজ সকালেই মোবাইলে মেসেজ এসেছে, ব্যাংকে মাইনের টাকা ঢুকেছে। কয়েক মাস ভালোভাবেই কেটে যাবে। সুরেশ মারা যাওয়ার পর মাথার উপর কতগুলো দায়িত্ব এসে পড়েছে আভার। কাল রাতের কথাগুলো আভার কানে ঠিকই এসে পৌঁছেছে। পাশের বাড়ির যেই কাকিমার কান কাল আভার কারণে লজ্জায় কাটা পড়েছিল, সেই কাকিমার হাত পা ধরতেও বাকি রাখেনি আভা। সুরেশ মারা যাওয়ার পরে ছেলের মুখে ভাত জোগানোর জন্যে কিছু টাকার আশায়। তবে তিনি সোজা নাকচ করে দিয়েছিলেন এই বলে, কি বলছো? তোমাকে টাকা দিলে তুমি শোধ দেবে কি করে বৌমা? ছেলেটা তো চলে গেল, তাছাড়া তোমার কাকুর আর কতই বা আয়। ছেলেগুলোও তো বউ পেয়ে আমাদের ভুলতে বসেছে। এই সময় টাকা চেয়েও না, অন্য কোনো উপকার লাগলে বলো, সর্বদা আমাকে পাশে পাবে। তার ঠিক 1 সপ্তাহ পরেই নিজেদের 35 বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান কি ঘটা করেই না করলেন। মাছ, মাংস, পোলাও, 4 রকমের মিষ্টি। শুধু কি তাই, অরুণ কাকু তৃপ্তি কাকিমাকে নূতন একটা সোনার চেনও উপহার দিলেন। তবে সেই ছেলেটা দুটো ভালো মন্দ খেয়েছিল, এই যা।
আভাকে নিমন্ত্রণ পর্যন্ত করেননি তারা। বলেছিল, বৌমা, কাল আমাদের ৩৫তম বিবাহবার্ষিকী, তোমার ছেলেটাকে পাঠাও। তুমি তো বিধবা, তাই এইসব অনুষ্ঠানে তোমাকে যেতে নেই। বোঝোই তো, সমাজের ৫জনকে নিয়ে চলতে হয়। আভা হেসে বলেছিল, না না কাকিমা, আমি যাব না, আমি বাবানকে পাঠিয়ে দেব। কলিং বেলের আওয়াজ শুনতে পেল আভা। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল সীমা। ঘরে ঢুকে হাওয়াই চটিটা খুলে ভিতরে ঢুকে গেল। আভা কিছু একটা সন্দেহ করে গিয়ে দাঁড়ালো সীমার পিছনে। কি হয়েছে রে সীমা, মুখটা এমন বাংলার ৫ করে রেখেছিস কেন? আভা মজার ছলে জিজ্ঞাসা করল। তোমাকে নাকি এ চত্বরে থাকতে দিবে না বৌদিমণি। আমাকে ডেকে ওই সামনের বাড়ির নীল দাদাবাবু কইলেন। কি বলল? কইল যে তোর বৌদিরে গিয়ে কইবি যে আর মাত্র কয়টা দিন, তারপর এ পাড়ায় আর তার থাকা হচ্ছিনি। সবাই মিলিয়ে ঠিক করেছি ওকে তাইড়ে ছাড়ব। নতুন কাজ খোঁজা শুরু করে দে। আভা মুচকি হাসল। সীমা অবাক হয়ে প্রশ্ন করল, তুমি হাসছ? তোমার চিন্তা হচ্ছিনি? চিন্তা? কিসের চিন্তা? তোমাকে যদি সত্যি সত্যি তাইড়ে দেয়? ধুর, অতই সোজা বুঝি? আমার স্বামীর বাড়িতে আমি আছি, আমিও দেখব কে কবে আমাকে তাড়ায়। সীমা এবার শান্ত হয়ে বলল, বৌদিমণি, একটা কথা ছিল। কি কথা বল না। বলছিলাম যে আমার টাকাটা, ঘরে চাল বাড়ন্ত, স্বপ্নার বাবা কাল খুব মেরেছে। কি, তোর গায়ে আবার হাত তুলেছে? তুই চুপ করে সহ্য কেন করিস বলতো? কি করব বৌদিমণি, এই বয়সে কার হাঁড়িতে গিয়ে উঠব? বাবা মা তো কবেই মারা গেছেন। আভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দাঁড়া তুই, একটু আদা দিয়ে চা বসা, আমি মোড়ের এটিএমটা থেকে টাকা তুলে আনছি। আজ সকালেই টাকা ঢুকেছে, তাই একটু দেরি হলো। আভা শোবার ঘরে গিয়ে এটিএম কার্ডটা নিয়ে বেরিয়ে গেল। যাবার সময় রাস্তা ফাঁকাই পেল, তবে টাকা তুলে ফেরার পথে নীলের মুখোমুখি পড়তে হলো। নীল নিজেই কথা বলল, বৌদি, কাল অত রাতে কোথায় গিয়েছিলে? পাড়ার সবাই তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে জানো? আভা ঘাড় নাড়ল। নীল আবার বলে উঠল, এ কি, জানো না? পাড়ার সবাই তো জানে, সবাই সইও দিয়েছে। আভা মুখে দুঃখের একটা ভাব এনে বলল, তাহলে আর কি, চলে যাব না হয় এই পাড়া ছেড়ে। নীল চালাকিতে আভার হাতটা নিজের হাতে ধরে নিয়ে বলল, এ মা, না না বৌদি, তা হয় নাকি? আমি দেখছি কি করা যায়, দরকার পড়লে আমি সবার সাথে লড়ব। আভা হাতটা সরিয়ে নিল। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি, বাড়িতে সীমা কাজ করছে। বাড়ি ফিরে আভা সীমার হাতে তুলে দিল মাস মাইনের টাকা, সঙ্গে আরও 1000 টাকা দিয়ে বলল, এই টাকাটা লুকিয়ে রাখবি, তোর বর যেন না দেখে। নিজের জন্য একটা ব্যথার মলম কিনে নিস, আর মেয়েটার জন্য ভালো মন্দ কিছু রান্না করে দিস। সীমার চোখে খুশির জল চলে এলো। সে আদা দেওয়া গরম 1 কাপ চা এনে দিল আভাকে। চায়ের ধোঁয়ায় আভা সুরেশের মুখ স্পষ্ট দেখতে পেল। সুরেশ এবং আভা একই অফিসে চাকরি করত। সেদিন আভা অফিসে যায়নি। বাবানের স্কুলে একটি মিটিং থাকায় আভা সেদিন ছুটি নিয়েছিল। কিন্তু কে জানতো সেই দিনটা তার জীবনে এমন ঝড় বয়ে আনবে। বাড়ি ফেরবার পথে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সুরেশের বাইকে। স্পট ডেথ। আভা ছেলের মুখের দিকে তাকিয়ে সবটুকু কষ্ট গিলে ফেলেছিল। অফিসের ওইটুকু মাইনেতে সংসার ডুবতে বসেছিল। স্কুলের মাইনে, ছেলের টিউশনির টাকা। সীমাকে তাড়িয়ে দিতে পারেনি, বড় ভালো মেয়ে। সুরেশ মারা যাওয়ার পর সে নিজে থেকেই বলেছিল, বৌদিমণি, কয়েক মাস না হয় কম পয়সায় দিও, কাজটা খুব দরকার, সব ঠিক হলে না হয় মিটিয়ে দিও। চাকরিটাও চলে যেতে বসেছিল। বস বলেছিলেন, দেখো, তোমার কাজে কোম্পানি খুশি নন, তারা আমাকে জানিয়েছেন। এখন তুমি একা একজন মহিলা, একটা বাচ্চাও আছে তোমার। তোমার মুখের দিকে চেয়ে আমি কোম্পানিকে বোঝাতে পারি, তবে তাতে আমার কি লাভ হবে বলো তো? আভা সেদিন তার বস এর কতটা লাভ
করাতে সফল হয়েছিল তা সে জানে না, তবে ছেলের কথা ভেবে নিজেকে সঁপে দিয়েছিলেন তার হাতে। এই বাজারে একবার চাকরি গেলে যে চাকরি পাওয়া কতটা কঠিন তা আভা ভালো করেই জানত। অফিস থেকে আভাকে তার বস নিয়ে গিয়েছিলেন একটা 5 তারা হোটেল এবং একটা ক্ষুধার্ত প্রাণীর মতো তার গোটা শরীরটাকে ভোগ করেছিলেন তিনি। সেটি মাত্র সূত্রপাত ছিল। এরপরে বহুবার আভাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন। অদ্ভুতভাবে অদ্ভুতভাবে #মিন্টু কেবল বড়লোক তারকাদের মুখেই শুনতে ভালো লাগে, আমজনতার মুখে নয়। কাল রাতেও একইভাবে তার বসের খিদা মিটাতে হয়েছে আভাকে একটা হোটেল রুমে। ধীরে ধীরে পৈশাচিক অত্যাচার বেড়েই গেছে তার। কখনো উরুতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে, কখনো বুকের মাঝে ব্লেড দিয়ে চিরে দিয়েছে, আবার কখনো গ্লাসের পর গ্লাস মদ জোর করে ঢেলে দিয়েছে আভার গলায়। আভা এই নারকীয় যন্ত্রণা সহ্য করে গেছে কেবল চাকরিটা বাঁচাতে, কারণ এই সভ্য পাড়ায় প্রায় সকলের কাছেই ধার চেয়ে সে অসফল মুখে এবং খালি হাতে বাড়ি ফিরেছে প্রতিবার। সামনের বাড়ির নীল, যার দরদ আজ এত উথলে পড়ছে আভার জন্য, সেও যে কত কুনজরে তাকিয়েছে আভার দিকে তার ঠিক নেই। কয়েকবার তো খোঁজ খবর নেবার নাম করে বাড়িতে এসে কুপ্রস্তাবও দিয়ে গিয়েছে মজার ছলে। এই যেমন, কখনো একা লাগলে আমাকে ডেকো, দাদা নেই তো কি, আমি তো আছি। বা কখনো বউ বাপের বাড়ি গেলে আভার বাড়ি গিয়ে বলেছে, জানো তো ও বাপের বাড়ি গেছে, বড় একা লাগছে, তুমিও তো একাই থাকো, ভাবছি এখানে এসেই থাকি, একসাথে থাকলে একাও লাগবে না, কি বলো? বলেই এক অট্ট হাসি হেসেছে প্রতিবার। পাছে কিছু বললে মজা করছিলাম বলেই যাতে খালাসি মেলে। আভা সব বোঝে। যে নীল কাল রাতে তার পরিবারের মেয়েদের নিয়ে এতটা চিন্তিত ছিল, সে কেন আজ মাঝ রাস্তায় তার হাত ধরল? কেন সে পাড়ার সকলের সাথে লড়তেও তৈয়ার, সেটাও আভা জানে। তবে আভা বোঝে না একটা কথা, সম্মান কি শুধু মেয়েদেরই যায়? যারা নিজের শরীরের খিদা মিটাতে অন্য একটা মেয়েকে নিজের বিছানায় আনতে চায়, বা যারা কোনো মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাদের গায়ে সমাজের এই প্রচলিত কয়েকটি নামের তকমা লাগায়, সেই ছেলেদের সম্মান যায় না কেন? এখানেই কলঙ্কিনী আভা গল্পটি সমাপ্ত হলো। লেখিকা পিয়ালি চ্যাটার্জি, কণ্ঠে গোপাপাল। গল্প পাঠ কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।